ভারতে শেখ হাসিনার ১০০ দিন নিরাপত্তা নিশ্চিতে কঠোর গোপনীয়তার কারণ কি? বন্ধুত্ব নাকি রাজনৈতিক উদ্দেশ্য? ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নানা কৌশল মোদির। ভারতে ট্রাম্প সংস্থাকে দিচ্ছে বড় বিনিয়োগের সুযোগ। ২০ বছর অপেক্ষার পর মার্কিন আদালতে রায় ক্ষতিপূরণ পেলেন আবু গারিব কারাগারে নির্যাতনের শিকার ৩ ইরাকি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতে আশ্রয় নেওয়ার ১০০ দিন পার করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে তিনি কোথায় আছেন, কিভাবে থাকছেন, কোন ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, এমন সব বিষয় হচ্ছে আগ্রহ আর জল্পনা কল্পনা এখনো অনেক। শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিতে পুরো বিষয়টি খুবই কড়া গোপনীয়তার সাথে রক্ষা করে চলেছে মোদী সরকার। এর পেছনে কারণ কি? পুরনো বন্ধুত্ব নাকি রাজনৈতিক উদ্দেশ্য? হাসিনার বয়স বিবেচনায় বাংলাদেশের রাজনীতি, তার ভবিষ্যৎ এরকম অনিশ্চিত, এমনটি মনে করেন অনেক বিশ্লেষক। আওয়ামী লীগ নেত্রীর সার্বিক পরিস্থিতি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। গৃহবন্দী নয়, বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিভিআইপিদের জন্য নির্ধারিত Z++ ক্যাটাগরির নিরাপত্তা। দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর। এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট। ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি? কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয়ে রাখার কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব? ৫ আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান, দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন তারা। পরবর্তীতে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায়। ১৯৭৫-এ মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির অভিজাত এলাকা পান্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় ৫.৫ বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিব কন্যা। সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি। পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনোরকম ভুল করার দায় দিতে চাইছে না মোদী প্রশাসন। সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা। এমন পরিস্থিতিতে দিল্লির লোদি গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। ৭৫-এ দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা। সেই সময় রাজনীতি ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি। পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। ভারতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি। হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার, তৈরি করে দেয়া হচ্ছে সেই ক্ষেত্র। বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি। ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধও জানিয়েছে দেশটির প্রশাসন। তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায়তারা করছে মোদী প্রশাসন। নানা কারণে উঠেছে এমন গুঞ্জন। তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী। তিনি মনে করেন হাসিনার বয়স ১০ বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না। হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত ১০০ দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন আলাপ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু নেতাকর্মী। দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, বাংলাদেশের রাজনীতির মাঠ এখনো গরম, তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি। তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য হয়তো চলতে হবে ভারতের ইশারায়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নয়াদিল্লির জন্য বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বাণিজ্য নীতির কথা ভেবে এখনই তৎপর হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। নির্বাচনে ট্রাম্পের জয়ের 5 দিনের মাথায় ভারতে নতুন করে 6টি ট্রাম্প টাওয়ার নির্মাণের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সংস্থা। যুক্তরাষ্ট্রকে বড় বিনিয়োগের সুবিধা করে দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা মোকাবেলার কৌশলী প্রয়াস চালাচ্ছেন মোদী। বিস্তারিত মিরফাজদের আপডেট ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ থেকেই কড়া ভাষায় নানা হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়েও দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে। কেননা ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করবেন ট্রাম্প, এমনটাই ধরে নিয়েছিল ভারত সরকার। তবে সেই আশঙ্কা কাটাতে এবার কৌশলী চাল চালার প্রস্তুতি নিচ্ছেন মোদী। ট্রাম্প ও মোদী পরস্পরকে একাধিকবার বন্ধু বলে সম্বোধন করলেও সামগ্রিকভাবে ট্রাম্পের নতুন মেয়াদে ভারত বেশ চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা প্রবল। ডোনাল্ড ট্রাম্প এখনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি, কিন্তু ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বাণিজ্য নীতির কথা ভেবে এখনই তৎপর হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। যুক্তরাষ্ট্রের মন পেতে ট্রাম্পের সংস্থাকে ভারতে বড় বিনিয়োগের সুযোগ দিচ্ছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের নীতি প্রভাবিত করতে সরাসরি ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানকে ম্যানেজ করার কৌশল নিয়েছে ভারত। নির্বাচনে ট্রাম্পের জয়ের 5 দিনের মাথায় ভারতে নতুন করে 6টি ট্রাম্প টাওয়ার নির্মাণের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সংস্থা। নতুন 6টি বহুতল ভবনের মধ্যে পুনের দ্বিতীয় ভবনটি হতে যাচ্ছে ভারতে ট্রাম্পের কোম্পানির প্রথম অফিস। যুক্তরাষ্ট্রের বাইরে ভারতেই ট্রাম্প ব্র্যান্ডের সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প রয়েছে। 6টি নতুন ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণার পর সেই সংখ্যা দাঁড়াবে 10টিতে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ভারতই ট্রাম্প টাওয়ারের বৃহত্তম রিয়েল এস্টেট হাব হতে চলেছে। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানিকে এত বিনিয়োগের সুযোগ দেওয়ার পেছনে নরেন্দ্র মোদী সরকারের কূটনৈতিক ফায়দা আদায়ের কৌশল রয়েছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির লক্ষ্য হল দেশের ভেতরে কর কমিয়ে বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানো। আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রে ওই পণ্যগুলোর দাম বাড়তে পারে। ভারতের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র, ফলে ভারতের রপ্তানিমুখী প্রধান শিল্পগুলোর ওপর বড় ধাক্কা আসতে পারে। তাই আগেভাগেই ট্রাম্পের সুনজরে এসে ফায়দা আদায়ের চেষ্টা করছেন মোদী। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শঙ্কার পাশাপাশি নতুন সুযোগ এসেছে ভারতের সামনে। খ্যাপাটে ট্রাম্পের আমলে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে দূরত্ব তৈরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের রপ্তানি বাড়ানোর চেষ্টা চালাবে ভারত। ফলে অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ সম্পর্কের পথে সম্ভাব্য যে বাধা দেখা যাচ্ছে তা হয়তো এই দুই নেতার ঘনিষ্ঠতার কারণে কিছুটা হলেও কাটানো যেতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের উত্তরপ্রদেশে হিন্দু দেবতা রামের জন্মভূমি অযোধ্যার ভিত্তিমূল কাঁপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খালিস্তানপন্থীরা। সেখানকার রাম মন্দির সহ একাধিক মন্দিরে হামলার হুমকি দিয়েছেন শিখ নেতা গুরু পন্তবত সিং পান্নু। একই সঙ্গে কানাডায় একাধিক হিন্দু মন্দির ও ভারতীয় কূটনীতিকদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রাম মন্দির সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উচ্চ সতর্ক অবস্থায় আছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি সপ্তাহে কি হতে চলেছে অযোধ্যায়? সত্যি তীর্থস্থান রাম মন্দিরে হামলা চালাবে খালিস্তানপন্থীরা? এ নিয়ে চরম আতঙ্ক আর উত্তেজনা বিরাজ করছে এখানে। মূলত শিখ নেতা গুর পদ্মত সিং পান্নুর একটি ভিডিও বার্তার জেরে এ আতঙ্ক দেখা দিয়েছে। হিন্দুস্তান টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, 16 ও 17 নভেম্বর রাম মন্দির সহ অযোধ্যার বিভিন্ন মন্দিরে হামলার হুমকি দিয়েছেন খালিস্তানপন্থী এ নেতা। ভারতের পাঞ্জাব প্রদেশ সহ আশপাশের বিভিন্ন অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন পান্নু। যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক পান্নু যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন শিখস ফর জাস্টিস SFJ'র প্রতিষ্ঠাতা। ভারতে এই সংগঠন নিষিদ্ধ।
একই সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত পান্নু। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক ভিডিও বার্তায় বিচ্ছিন্নতাবাদী পান্নু হিন্দুত্ববাদীদের মন্দিরগুলোতে একের পর এক হামলা চালিয়ে রামের জন্মভূমি অযোধ্যাকে টালমাটাল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে 16 ও 17 নভেম্বর যথাক্রমে টরেন্টোর কালীবাড়ি মন্দির ও ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দিরেও হামলা চালানোর হুমকি দিয়েছেন এই শিখ নেতা। এ 2 দিন সাধারণ ভারতীয়দের মন্দিরগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের ওপরও হামলার হুমকি দেয়া হয়েছে। কানাডার হিন্দু এমপি চন্দন আর্যকে উদ্দেশ্য করে পান্নু বলেন, হয় অনুগত হও, নয় কানাডা ছাড়ো। ইন্ডিয়া টুডে জানায়, চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে সেখানে পূজা অর্চনা করেন তিনি। পান্নুর ভিডিও বার্তায় মোদীর সেই সময়ের ছবিও জুড়ে দেয়া হয়েছে। ভিডিও বার্তাটি কানাডার ব্র্যাম্পটনে ধারণ করা বলে মনে করা হচ্ছে। এটির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। এদিকে পান্নুর হুমকির পরপরই রাম মন্দির ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও প্যারামিলিটারি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অযোধ্যা রেঞ্জের আইজি প্রবীণ কুমার। তিনি বলেন, পুরো এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে বাহিনী প্রস্তুত। এছাড়া 15 নভেম্বর শেষ হতে চলা কার্তিক পরিক্রমা মেলাতেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত সপ্তাহে কানাডার ব্র্যাম্পটনের একটি হিন্দু মন্দিরে ঢুকে পূজারীদের সাথে সংঘর্ষে জড়ায় খালিস্তানপন্থীরা। সে সময় মন্দিরের ভেতরে ভারতীয় দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানেও বাধা দেওয়ার চেষ্টা চালায় তারা। অন্যদিকে গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছেন পান্নু। 19 নভেম্বর সাধারণ যাত্রীদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোতে চলাচল না করার আহ্বান জানান তিনি। ওই একই সময়ে ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় 100টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় পুলিশ। সব মিলিয়ে খালিস্তানপন্থীদের বিভিন্ন তৎপরতায় নতুন করে চাপে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্কের ট্রান্স কন্যা ভিভিয়ান জেনা উইলসন। ভিভিয়ানের মতে, ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিজের বিজয়ী ভাষণে ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ট্রাম্প। তিনি তার ভাষণে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে একজন নতুন তারকা জন্ম নিয়েছে, তিনি হলেন ইলন মাস্ক। নিজের ভাষণে ট্রাম্প ইলন মাস্ককে দারুণ ও সত্যিকারের একজন প্রতিভাবান মানুষ বলেও উল্লেখ করেছেন। গত জুলাই মাসে ট্রাম্পকে হত্যা চেষ্টার পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকে ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান তিনি। জয়ের পর ইলন মাস্কের অবদানের প্রতিদান দিয়েছেন ট্রাম্পও। সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন মন্ত্রণালয় গঠন করে ট্রাম্পের দায়িত্ব দিতে যাচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। তবে ওদিকে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পরদিনই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্কের ট্রান্স কন্যা ভিভিয়ান জেনা উইলসন। মেটা থ্রেড প্ল্যাটফর্মে টেসলা কর্তার রূপান্তরিত কন্যা লিখেছেন, অনেক ভেবেছি আমি, একটি সিদ্ধান্তে আসতে পেরেছি অবশেষে। যুক্তরাষ্ট্রে আমি আর নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। তিনি আরও লেখেন, তার মতে যেদিন থেকে ট্রাম্পকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো সেদিন থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে। হেনস্থার শিকার হওয়ার আশঙ্কায় ভুগছেন তিনি। ট্রাম্পের প্রতি তীব্র বিদ্বেষ রয়েছে ইলন মাস্কের রূপান্তরিত কন্যা ভিভিয়ানের। তার মতে, যদি ট্রাম্প মাত্র 4 বছরও ক্ষমতায় থাকেন, যদি জাদু বলে রূপান্তরকামীদের ওপর কোনো আইন প্রণয়ন নাও হয়, তবুও যারা তাকে ভোট দিয়েছেন তারা তো আর দেশ ছেড়ে চলে যাচ্ছেন না। অতএব যুক্তরাষ্ট্রে তার কোনো ভবিষ্যৎ নেই। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ও তাকে নিজের ট্রাম্প কার্ড মনে করা মাস্ক নিজের সন্তানকে তার মন্তব্যের পাল্টা জবাব দিতে খুব একটা দেরি করেননি।
এক্স হ্যান্ডলে রূপান্তরিত কন্যাকে ছেলে হিসেবে উল্লেখ করে ইলন মাস্ক লেখেন, তার ছেলে ওক মাইন্ড ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, অর্থাৎ অতি প্রগতিশীল চিন্তাধারা তার ছেলের মাথা নষ্ট করে দিয়েছে। ওদিকে বাবার কথার ছাড় দেননি ভিভিয়ান নিজেও। পাল্টা জবাবে ভিভিয়ান লিখেছেন, আপনি হয়তো এখনও সেই চিন্তাধারাতেই রয়ে গেছেন, আপনার হয়তো এখনও মনে হয় প্রগতিশীল হয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে, তা মোটেই নয়। আমাকে নিয়ে আপনাকে বিব্রত হতে হবে না, আমি জানি ঠিক কী কারণে আমি ঘোষণা দিয়েছি। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমার ভাবনা এসেছে যে আমি হেনস্থার শিকার হতে পারি। ভিভিয়ান জেনা উইলসন হলেন মাস্ক এবং তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ষষ্ঠ সন্তান। 2022 সালে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে তার টেক জায়ান্ট ধনকুবের বাবা ইলন মাস্কের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেন ভিভিয়ান জেনা উইলসন। ইলন মাস্ক ভিভিয়ানের এই সিদ্ধান্তের জন্য বারবারই ওক মাইন্ড ভাইরাসকে দায়ী করে আসছেন এবং বলছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার ছেলে মারা গেছে। ইফাত জাহান, বাংলাভিশন। ইরাকে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন কুখ্যাত আবু গারিব কারাগারে বর্বর নির্যাতনের 20 বছর পর ভুক্তভোগী 3 ইরাকিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্ষতিপূরণ হিসেবে $4,20,00,000 জরিমানা গুনতে হবে অভিযুক্ত মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2008 সালে প্রথম এই মামলাটি দায়ের হলেও 15 বছর পর এই বছরের এপ্রিলে মার্কিন আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে মূল অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক মার্কিন ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসিআই এর বিরুদ্ধে গুরুতর অনেক অভিযোগ ধামাচাপা পড়ে। নির্যাতিত আসাদ আল জুবাই, সুহেইল আল শিমারি আর সালাহ আল ইজারিকে ক্ষতিপূরণ হিসেবে $30 কোটি এবং শাস্তিস্বরূপ প্রত্যেককে $1,10,00,000 করে দিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে আদালত। 2003 সালের মার্চে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় আর হত্যাযজ্ঞ চালানো হয়। রাজধানী বাগদাদ থেকে 32 কিলোমিটার পশ্চিমে আবু গারিব কারাগারে বন্দীদের উপর মার্কিন বাহিনীর ভয়ঙ্কর নির্যাতন, বিকৃত যৌনাচার আর হত্যাকাণ্ডের ছবি 2004 সালে ফাঁস হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত 11 সেনাকে সামরিক আদালতে বিচার করে 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 24 ঘণ্টায় গাজায় আরও 63 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দখলদার সেনাদের অবরোধে দুর্ভিক্ষ শুরুর আশঙ্কায় জাতিসংঘ জরুরি বৈঠকে বসলেও ইসরায়েলের পক্ষে সাফাই দিয়েছে যুক্তরাষ্ট্র। দির আল বালা, বেইত লাহিয়া, খান ইউনিস সহ বেসামরিক অবস্থানে মঙ্গলবার গোলা বর্ষণে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বাদ যাননি খাবার নিতে লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিরাও। সজ্ঞানে শিশুদের মাথায় স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগ তুলেছেন বেশ কিছুদিন গাজার নাসের হাসপাতালে সেবাদানকারী ব্রিটিশ সার্জন নিজাম মাহমুদ। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের উন্নয়ন কমিটির বৈঠকে ভয়ঙ্কর এই তথ্য দিয়েছেন তিনি। এদিকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ করে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করায় জরুরি সভা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের বাধ্যতামূলক অনাহারে রেখে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরির মধ্য দিয়ে গাজায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ করছে ইসরায়েল। মার্কিন প্রতিনিধি থমাস গ্রিনফিল্ড জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করছে ইসরায়েল। গাজার মানবিক পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের 30 দিনের আলটিমেটামে কিছু ত্রুটি আছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান প্যাটেল। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।